প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। উনি অ্যাডভোকেট বলেছেন, আমি অ্যাডভোকেট না, আমি অল ইন্ডিয়া রেডিওর একজন অ্যানাউন্সার, কন্ট্রাক্টে আছি। আমি দীর্ঘ 30 বছর সেখানে কাজ করছি এবং আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রতিনিধিত্ব করছি। আমাদের একটা সংগঠন রয়েছে যেটা মহারাজা নিজে তৈরি করেছেন, সেটা হলো লংলেই সংগঠন। সেই সংগঠনের মহিলাদের স্টেট প্রেসিডেন্ট আমি। তো সবাইকে নমস্কার। আজ 48 করমছড়া বিধানসভার মনোনীত প্রার্থী পল দাংশুর জয়ের লক্ষ্যে আজকের যে টিপরামথার বিরাট জমায়েত, সেই জমায়েতে উপস্থিত টিপরামথার ওয়ারিয়ার্স, মাইক যুগে যারা আমার কথা শুনছেন, মনোবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, বুদ্ধিজীবী মহল, মা বোনেরা এবং আমার মিডিয়া বন্ধুরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পক্ষ থেকে এবং টিপরামথার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমেই আমি একটি কথা বলতে চাইব এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে। সেই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা আর কিছু নয়, এখানে আজকে যারা আমরা উপস্থিত রয়েছি এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, এখানে একজন মনোনীত প্রার্থী রয়েছেন, পল দাংশু মহোদয় একজন রয়েছেন। আমরা যারা কাজ করি, যে কোনো রাজনৈতিক দলেই কাজ করি না কেন, প্রত্যেকের মনে একটা মনোবাসনা থাকে এমএলএ মিনিস্টার হওয়ার। সত্যি কিনা? আমরা প্রত্যেকেই চাই, যখন আমরা মন প্রাণ উজাড় করে যখন কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করি, আমরা প্রত্যেকে চাই এমএলএ হতে, প্রত্যেকে চাই মন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ইনক্লুডেড মি, আমাদের এখানে মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা এমএলএ পদ পাইনি বলে নীরব হয়ে ঘরে বসে থাকার কোনো কারণ নেই। মহারাজা বারবার যখন উনি লিস্ট বের করেছেন, ক্যান্ডিডেটের লিস্ট বের করেছেন, উনি বারবার লাইভে এসে বলেছেন যে প্রত্যেককে নিজের জাতির জন্য, নিজের জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হবে। আমি এমএলএ ক্যান্ডিডেটের টিকিট পেলাম না বলে মন খারাপ করে বসে না থাকার জন্য। এবং আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেককে আহ্বান করব, আমরা জানি মহাদেব নীলকণ্ঠ হয়েছেন কেন, উনি বিষ পান করেছিলেন। ঠিক এইরকম যারা ক্যান্ডিডেটের আশা করেও ক্যান্ডিডেটের টিকিট পাননি, এমএলএ টিকিট পাননি, উনারা সবাই বিষ পান করে বাকি যারা ক্যান্ডিডেট হয়েছেন, প্রার্থী হয়েছেন, প্রত্যেকের জন্য লড়াই করছেন, সবকিছু নিজের মনের ব্যথা, নিজের দুঃখ কষ্ট সবকিছু ভুলে। কথায় আছে, প্রদীপের নিচে অন্ধকার থাকে, প্রদীপের নিচে অন্ধকার থাকে, কিন্তু প্রদীপটা পুরো ঘরকে আলোকিত করে। ঠিক সেই রকম আমরা এক একজন ক্যান্ডেল, আমরা এক একজন ফাইটার্স, আমরা অন্যকে আলোকিত করব। আমাদের খোদ মহারাজা নিজে কোনো প্রার্থিত্বের পদ নেননি, সেই মহারাজার দিকে তাকিয়ে আমাদের সব দুঃখ কষ্ট ভুলে কাজ করে যেতে হবে। দ্বিতীয় কথা হলো, আম জনতার মধ্যে, যদিও রাজনৈতিক বড় বড় নেতারা ভাষণে সে কথা বলেন না, কিন্তু আম জনতার মধ্যে একটা ছড়িয়ে দেন যে টিপরামথা যদি সরকারে আসে তাহলে নাকি ওনারা থাকতে পারবেন না। টিপরামথা এলে কি থাকা যাবে ত্রিপুরা রাজ্যে? টিপরামথা সরকারে এলেই নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে। আমি প্রত্যেকের অবগতির জন্য বলছি, টিপরামথা সরকার এলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না। কেন কি এটা টিপরামথা নিজে তৈরি করতে পারবে না? মহারাজা নিজে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তৈরি করতে পারবেন?
পারবেন না, এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারও পারবেন না। এই দাবি, আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি একমাত্র পূরণ করতে পারবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কোন বিজেপি সরকারের কোন ব্যক্তিত্ব, বিজেপি সরকারের কোন নেতৃত্ব এটা লিখিত দিতে পারবেন না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা লিখিত দিলে তবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। তাই মানুষের মধ্যে যে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির নেতারা, যে ত্রিপুরামথার সরকার এলে, আমি কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিলাম যখন মিছিলটা পরিক্রমা করছে, তখন আমি বলতে শুনেছি যে ত্রিপুরামথার সরকার এলে নাকি সমস্ত ত্রিপুরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে, ত্রিপুরামথার আন্ডারে চলে যাবে। ভুল বার্তা। এটা সবাইকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন যে ত্রিপুরামথা সরকার এলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে, এটা মিথ্যে কথা। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এটা সাংবিধানিক অধিকার, এটা আমাদের কথা বলার অধিকার, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, যেমন আমাদের মৌলিক অধিকার, সংবিধানে আমাদের এই অধিকারগুলো দেওয়া হয়েছে, ঠিক সেই রকম গ্রেটার ত্রিপুরাল্যান্ডেও একটা সাংবিধানিক ফ্রেমের মধ্যে থেকে, সংবিধানের ফ্রেমের মধ্যে থেকে সেটা আমাদেরকে দেয়া হবে। তাই যে বিরোধী দলগুলো যে সুরসুরি দিচ্ছে সেটাতে আপনারা কান দেবেন না, মানুষকে বুঝিয়ে দেবেন যে ত্রিপুরামথা সরকার এলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে না, এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে বাস করতে পারবেন। এবার আমাদের এই 2023-এর নির্বাচনে মহারাজা 43টি সিটে ক্যান্ডিডেট দিয়েছেন, 43 সিটসে উনি ক্যান্ডিডেট দিয়েছেন। তো বিরোধী নেতা নেত্রীরা বলছেন, আমি বলতে শুনেছি যে ত্রিপুরামথার নাকি হিম্মত নেই, ত্রিপুরামথার নাকি সাহস নেই 60টি বিধানসভার 60টিতে প্রার্থী দেওয়ার। ওনারা জোর গলায় বলছেন যে আমরা 60টি বিধানসভা থেকে আমরা প্রার্থী দিয়েছি। একটা ব্যাপার কি জানেন, দেখবেন ফেল করে কোনো স্টুডেন্ট বা ব্যাক বেঞ্চার্স, যারা পেছনের বেঞ্চে যারা বসেন, ওনারা যখন পরীক্ষা দিয়ে ঘরে আসে, মা বাবা যখন জিজ্ঞেস করে, কি রে তোর পরীক্ষা কেমন হলো? হ্যাঁ আমি 100তে 100 দিয়ে এসেছি, আমি 100তে 100 আমি ফুল অ্যান্সার করেছি। তারপর রেজাল্ট বেরোনোর পর দেখা যায় লাড্ডা, অশ্বডিম্ব নিয়ে এসেছে। ঠিক সেই রকম ভালো স্টুডেন্ট যেগুলো আনসার করবে, যে প্রশ্নগুলোর উত্তর দেবে সঠিকভাবে, সেগুলো সঠিকই হবে। সেই জন্য মহারাজা যে 43 সিটস দিয়েছেন, সেই 43 সিটস আমরা বের করে নিয়ে আসবো এবং 43 সিটস আমরা জয়লাভ করব। বিজেপিরা যতই বলুক আমরা ফুল আনসার করেছি, ফুল 60টা সিটে দিয়েছি, আনসার হবে অশ্বডিম্ব, রেজাল্ট 0। আসলে ওনারা ভয় পেয়ে গেছেন ত্রিপুরামথার এই জনজোয়ার দেখে। মানুষ দলে দলে আজ ত্রিপুরামথায় চোখ দিচ্ছে। ওনারা দিল্লি থেকে কিছুদিন আগে, আপনারা জানেন, গতকাল পরশু জেপি নাড্ডা এসে ত্রিপুরার বিভিন্ন বিধানসভায় সভা করে গেছেন। সেই সভাগুলোর মধ্যে একটা সভা ছিল, কুমারঘাটেও সভা হয়েছে, মানুষ হয়নি। যেখানে রুলিং গভর্নমেন্ট আছে, কেন্দ্রীয় নেতৃত্ব এসে যেখানে সভা করছে, মানুষ আজ এখানে যে উপস্থিতি ছিল তার থেকে অনেক কম। অমরপুরে যে জনসভা করেছেন সেখানে 46,000 ভোটার, সেই 46,000 ভোটারের মধ্যে 7,000 মানুষও সেখানে উপস্থিত ছিল না। তো মানুষ যখন বড় কষ্ট করে বিজেপিকে ভোট দেব কি দেব না, দেব কি দেব না, এই যখন ওনাদের মনোভাব, তখন জেপি নাড্ডার সভা, জেপি নাড্ডাজির ভাষণ উনাদেরকে হতাশ করলো। উনার ভাষণে ত্রিপুরাবাসীর জন্য এত যে লাখো লাখো বেকার কর্মহীন যুবক যুবতীরা রয়েছেন, গরিব শ্রেণীর মানুষ রয়েছেন,
সেই সমস্ত মানুষের জন্য কোনো বার্তা নেই। উনি ওনার ভাষণে কি বলেছেন? ভারতবর্ষ গাড়ি তৈরিতে নাকি এখন বিশ্বের তৃতীয়তম দেশ, চীন আমেরিকার পরেই নাকি ভারতের স্থান। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ত্রিপুরা থেকে কতজন মানুষ বাইরে যাচ্ছে তার হিসাব দেখিয়েছেন জেপি নাড্ডাজি। কোথাও কিন্তু ত্রিপুরার জনগণের জন্য উনি কি করবেন, ত্রিপুরার জনগণের ভবিষ্যতের জন্য বিজেপি সরকার কি করবে, ত্রিপুরার বিজেপি নেতৃত্ব কি করবে, সে সম্পর্কে কোনো কথা নেই, সে সম্পর্কে কোনো কথা নেই। তবে কেন মানুষ বিজেপিকে ভোট দেবে? কেন মানুষ বিজেপিকে ভোট দেবে? প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। যারা এখনো তীব্রমাথা দলে আসবো আসবো ভাবছেন, আপনারা দেরি করবেন না। যে যেই রাজনৈতিক দলে থাকেন না কেন, ত্রিপুরার ভবিষ্যৎ একটাই, তীব্রমাথার সরকার। ত্রিপুরার ভবিষ্যৎ একটাই, তীব্রমাথার সরকার। আমাদের তীব্রাসাদের মধ্যেও অনেকেই দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে তীব্রাসার লিডারদের ভাষণ খুব চলছে, ভাষণ খুব দেখানো হচ্ছে। পাতালকন্যা জামাতিয়ার ভাষণ দেখানো হচ্ছে, তারপর সেদিন দেখলাম মাছমারা না কোন জায়গায় জানি, সেখান থেকেও একজন ট্রাইবেল উপজাতি নেতার বক্তব্য প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে। আমি সেই সমস্ত নেতা নেত্রীদের বলবো, আজ যে আপনাদের ভাষণ সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে তার কারণ মহারাজা। মহারাজা, যদিও আপনারা মহারাজার বিরোধিতা করছেন, কিন্তু আপনাদেরকে গণ্য করতে, আপনাদেরকে মানুষ হিসাবে পরিচয় দিতে মহারাজা বাধ্য করছেন অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে। তাই এখনো তীব্রাসাদের মধ্যে যারা অন্য রাজনীতিতে রয়েছেন, আপনারা ভুল করবেন না। আরে, যে নিজের জাতির জন্য হতে পারে না, সে মানুষের জন্য কি করবে? ওরা ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। ওরা নিজেদের জাতিকে যারা রক্ষা করতে চায় না, নিজেদের জাতিকে যারা সম্মান করতে চায় না, অন্য রাজনৈতিক দলে থেকে ওনাদের কতটুকুই বা মূল্য দেওয়া হবে? সামনে বড় বড় কথা বললেও পেছনে কিন্তু ঘরশত্রু বিভীষণ হিসেবেই ওনাদের চিহ্নিত করা হবে। তাই তীব্রাসাদের যে সমস্ত নেতা নেত্রী এখনো বিভিন্ন রাজনৈতিক দলে আছেন, আমি প্রত্যেককে আহ্বান করব, আর দেরি করবেন না। সময় এসেছে আপনাদের জাতকে সুরক্ষা করার, আমাদের জাতিকে, অনুন্নত জাতিগোষ্ঠীকে রক্ষা করার। এখানে মহারাজার পাওয়ার কিছু নেই। আরো একটা কথা, যে আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে প্রত্যেকেই মহারাজা আহ্বান করছেন প্রত্যেককে যে যা পারে সে কিছু ডোনেট করার জন্য, 2023 নির্বাচনে লড়াই করার জন্য। তো এই যে ডোনেশন, এই ডোনেশনটাকে ব্যঙ্গ করে অনেক মিডিয়া বন্ধুরা নানা কথা ছড়াচ্ছে, নিন্দুকেরা নানা কথা বলছে যে মহারাজা নাকি ভিক্ষা চাইছেন। মহারাজা বলেছেন যে আমি ভিক্ষা চাইছি না। এই যে মহাযজ্ঞ চলছে 2023 নির্বাচনে তীব্রাসাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, অনুন্নত যে সমস্ত আরো জাতিগোষ্ঠী রয়েছে সমস্ত জাতিগোষ্ঠীকে উন্নত করার জন্য যে মহাযজ্ঞ চালিয়েছেন মহারাজা, সেই মহাযজ্ঞে দক্ষিণা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। উনি দক্ষিণা চাইছেন প্রত্যেকের কাছ থেকে। আমরা সবাই যেন প্রত্যেকে যে যা পারি 1 টাকা হোক সেটা মন থেকে দেওয়ার জন্য মহারাজা আবেদন করেছেন। কারণ ওনার কাছে তোল্লাবাজি আদায়ের পয়সা নেই, মাফিয়াগিরি থেকে আদায় করা কোটি কোটি টাকা ওনার কাছে নেই, বিভিন্ন কন্ট্রাক্টর, বিভিন্ন পুঁজিবাদীদের কাছ থেকে আদায় করা কোটি কোটি টাকা ওনার কাছে নেই, যেটা বিজেপি নেতাদের কাছে রয়েছে। ওনারা সেই টাকাগুলো রেখেছেন একমাত্র ইলেকশনে
খরচ করার জন্য, সাধারণ মানুষকে টাকা দিয়ে কেনার জন্য। তাই মহারাজার যা নিজের যা কিছু আছে উনি উজাড় করে দিয়েছেন আপনাদের জন্য, উজাড় করে দিয়েছেন আমাদের জন্য। আমি প্রথমেই বলেছি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের, জানেন কোন জাতীয় রাজনৈতিক দল এই 2023-এর বিধানসভায় কোন মণিপুরী প্রার্থী দেয়নি, ওরা কোন রাজনৈতিক দল দেয়নি। কিন্তু মহারাজা উনি প্রমাণ করে দিয়েছেন উনি সমস্ত অনুন্নত জাতিগোষ্ঠীর পাশে রয়েছেন এবং আমাদের সমাজ থেকে দুজন ক্যান্ডিডেট উনি দিয়েছেন। সবশেষে আমি আরো একটা কথা বলবো, 2023-এর নির্বাচন আমরা জানি 16ই ফেব্রুয়ারি। 2023-এর নির্বাচনের আগে যে সমস্ত পড়ুয়া ছাত্র ছাত্রীরা বাইরে রয়েছে, যে সমস্ত পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিভিন্ন কোর্স নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যারা বাইরে পড়াশোনা করছো তোমরা, আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো 16ই ফেব্রুয়ারির আগে ওরা যেন সবাই এসে ত্রিপুরায় আসে এবং মহারাজাকে ভোট দিয়ে মহারাজাকে শক্তিশালী করে। আমি আবারও একবার সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ। যতন খুলুঙ্খা।